প্রিয় দর্শক, অশিক্ষা ও কুশিক্ষার আগ্রাসন এখন শুধু প্রাথমিক, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নেই। এটি পৌঁছে গেছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকেও। যদিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কৌশলের জায়গা দখল করেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু ব্যক্তি নিজেদের মতবাদে লেখা বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মস্তিষ্কে কুশিক্ষার বীজ বপন করছে। এই চক্রটি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে শিক্ষার নামে কুশিক্ষা ছড়াচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে বাংলা এডিশনের অপরাধ অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এডিশনের তৃতীয় পর্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 2 জন শিক্ষককে বয়কট করেছে, এমন খবর আসে বাংলা এডিশনের কাছে। বয়কটের বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি নয় কেউ। বিষয়টি সন্দেহের, যে কারণে বিস্তারিত বিষয় জানতে অনুসন্ধানে নামে বাংলা এডিশন অনুসন্ধানী দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 2 জন শিক্ষকের ক্লাস বয়কট করার ঘটনাকে ঘিরে অনুসন্ধানের শুরু হয়। ওই শিক্ষকদের ক্লাস পরীক্ষা বয়কট করলেও তারা ক্যামেরায় কিছু বলতে না চাওয়াটা আমাদের সন্দেহ বাড়ায়। তবে এ বিষয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগ থেকে সদ্য লেখাপড়া শেষ করা একজন সাবেক শিক্ষার্থী। নম্বর নিয়ে একটা ঝামেলা সবসময় হতো, যে প্রতিটা ব্যাচেই জিয়া স্যার এবং ওনার অনুসারী যে শিক্ষকরা ছিলেন, বিশেষ করে সাকিব স্যার এবং সুমাইয়া ম্যাম, বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রমে অংশগ্রহণ বয়কট করলেও গণমাধ্যমে কথা না বলার কারণ জানালেন সুজায়েত নামের সাবেক ওই শিক্ষার্থী। যেটা হচ্ছিল আসলে ডিপার্টমেন্টে, যে একটা নম্বর নিয়ে একটা ঝামেলা সবসময় হতো, যে প্রতিটা ব্যাচেই জিয়া স্যার এবং ওনার অনুসারী যে শিক্ষকরা ছিলেন, বিশেষ করে সাকিব স্যার এবং সুমাইয়া ম্যাম। সাবেক ওই শিক্ষার্থীর সাথে কথা শেষে সকল ঘটনার সত্যতা জানতে ক্রাইম এডিশন টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপন অনুসন্ধান চালিয়ে কিছু ছাত্রছাত্রীর মুখ না দেখানো এবং কণ্ঠ পরিবর্তনের শর্তে কথা বলতে সক্ষম হয়। কথা বলার আগে তারা আমাদের হাতে তুলে দেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও প্রফেসর জিয়া রহমানের লেখা টেরোরিজম ইন বাংলাদেশ বইটি। বইয়ের প্রতিটি লাইনে ইসলাম ধর্ম ও মুসলিমদের বিরুদ্ধে ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। তবে তার আগে আমরা তুলে ধরব শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের কিভাবে ইসলাম ও বাংলাদেশের মুসলমানদের বিপরীতে সাংঘর্ষিক শিক্ষা দেয়া হচ্ছিল। শিক্ষার্থীদের দেয়া তথ্যে উঠে এসেছে শ্রেণীকক্ষে প্রচারিত এই শিক্ষার মাধ্যমে কৌশলে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। সব জায়গায় ওনারা এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন যে আসলে জঙ্গিবাদের সাথে ইসলামের সবচেয়ে বড় সম্পর্ক, এবং যারাই হচ্ছে সবচেয়ে বেশি ধার্মিক তাদেরই জঙ্গি হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে ডক্টর জিয়া রহমানের সাথে আমাদের যে সিটিডিসির হেড মনিরুল ইসলাম ছিল, এই মনিরুল ইসলামকে তো পরে আমরা সবাই চিনি যে ফ্যাসিবাদের অনেক বড় এক দোসর হিসেবে। এরা হচ্ছে একসাথে কাজ করতো। মনিরুল ইসলাম এখানে ফিল্ডে কাজ করতো এবং জিয়া রহমানের এখানে পলিসি মেকিংয়ের কাজটা করতো। তো তাদের একসাথে একটা বইও আছে, যেই বই অনুসারে আসলে জঙ্গিবাদের নিদর্শন হিসাবে তারা দেখানোর চেষ্টা করেছে ধার্মিকতাকে, যে যত বেশি ধার্মিক হবে, নামাজ পড়বে, রোজা রাখবে এবং ধার্মিক মতবাদটা আসলে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তার আসলে জঙ্গিবাদে ঝুঁকে পড়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে। মেইন পয়েন্ট জঙ্গিবাদের লক্ষণ যেটা, যে মানে একজন ব্যক্তি যদি সকালে উঠে নামাজ পড়ে বা সকালে উঠে কোনো কোরআন তেলাওয়াত করে অথবা উনি আজে বাজে কাজে যদি জড়িত না হন, উনি নিজেকে একটু সাইড করে রাখেন, উনি ধার্মিক হন, তাহলে উনার মধ্যে জঙ্গিবাদের বিস্তার হতে পারে, এই বিষয়ের কথা। আর উনাদের ন্যারেটিভটা ছিল যে মানে ইনডাইরেক্টলি পুশ করা আমাদের মাঝে, যেটা আমরা সফল হয়নি। ডিপার্টমেন্টের গত 11তম অ্যানিভার্সারি বা 11তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার প্রভিসি শিক্ষা ছিলেন আব্দুল সামাদ। আব্দুল সামাদকে ইনভাইট করা হয়। ওনার সঙ্গে জিয়া স্যারের বেশ ভালো একটা সম্পর্ক সবসময় ছিল। উনি সম্ভবত বাংলা ডিপার্টমেন্টের। তো আব্দুল সামাদ এসে তার বক্তব্যে বলেন যে আমার খুব দেখে ভালো লাগতেছে যে এখানে বোরখা টোরখা পরা কেউ নাই, এখানে বোরখা পরা কেউ নাই, সর্বভারী তো প্রগতিশীল হয়ে গেছে। এই ব্যাপারটা আমার দেখে খুবই ভালো লাগতেছে যে পিঠায় পড়া বা পশ্চাৎপদ কেউ নাই। এই বইটা শুধু তারা লিখেইনি, এই বইটার মাধ্যমে আসলে আমাদের ডিপার্টমেন্টে তারা একটা একাডেমিক একটা সাবকনশিয়াস মাইন্ডে আমাদের এই জিনিসটা দেওয়ার সবসময় চেষ্টা করেছে যে আসলে ইসলামিক র্যাডিকালাইজেশন হয়েছে এবং সেই কারণে আসলে জঙ্গিবাদটা তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক শিক্ষা শুরু হয়েছিল প্রফেসর জিয়া রহমানের হাত ধরে। বিভাগটি চালু করার পর থেকে শিক্ষক হিসেবে যারা নিয়োগ পেয়েছিল সকলেই আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্ল্যাটফর্ম, নীল দলের সদস্য অথবা সমর্থক। যতজন টিচার নিয়োগ হয়েছে সব জিয়া স্যারের মতবাদের অনুসারীদেরকে জিয়া স্যার নিয়োগ দিয়েছে ডিপার্টমেন্টে। এখানে স্পেসিফিকভাবে আমি কিছু নামও উল্লেখ করতে পারবো যাদেরকে আসলে জিয়া স্যারের মতবাদের সমর্থক হওয়ার কারণে নিয়োগটা দেওয়া হয়েছে, যেমন ABM নাজমুস সাকিব, সুমাইয়া ইকবাল, ফাবিহা মাহবুব। এখানে এই টিচারাই পরবর্তীতে আসলে ফ্যাসিবাদের দোসর হিসেবে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ডিপার্টমেন্টটাকে তৈরি করার জন্য আরও কয়েকজন টিচার, উনি যে সোশিওলজির ছিলেন, ওখান থেকে পড়াশোনা করে ওখানে টিচার হয়েছেন ফার্স্টে। তো ওখানে আরও দু একজন টিচার বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা ক্রিমিনোলজি নিয়ে আরও ইন্টারেস্টেড ছিলেন বা কাজ করতে চাইছিলেন, তো ওনাদেরকে জিয়া স্যার সাইড করে দিয়েছেন। এর কারণ ওনারা একটু ভিন্ন মতাদর্শের ছিলেন, প্লাস ওনারাও প্রায় সিনিয়র ছিলেন জিয়া স্যারের সমপর্যায়ের। তো ওনারা যদি চলে আসতেন জিয়া স্যার হয়তো এতটা প্রভাব খাটাতে পারতেন না। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গি নাটকের কিং মেকার খ্যাত মনিরুল ইসলামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদের গভীর সম্পর্ক থাকার কথা জানায় শিক্ষার্থীরা। তাদের ধারণা মনিরুল একই সাথে জঙ্গি ইস্যুতে বহির্বিশ্বে শেখ হাসিনার বিকল্প নেই বোঝাতেন এবং প্রফেসর জিয়ারা নতুন প্রজন্মের মস্তিষ্কে কৌশলে জঙ্গি সম্পর্কে ভ্রান্ত ধারণা বিশ্বাসযোগ্য করতেন। মাঝে মধ্যে পাঠদানের সময় পুলিশের ওই কর্মকর্তা ক্লাসে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করতেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমাদেরকে টেরোরিজম কোর্সে একটা বই পড়ানো হয়েছে, সেই বইটার নাম হচ্ছে টেরোরিজম ইন বাংলাদেশ, এবং এই বইয়ের লেখক হচ্ছে ডক্টর জিয়া রহমান এবং আমাদের CTDC-র ফর্মার হেড মনিরুল ইসলাম। তো আমাদের যে প্রফেশনাল মাস্টার্স কোর্স আছে সেখানে আসলে মনিরুল ইসলাম মাঝে মাঝে আসতেন, ক্লাস নিতেন এবং ডিপার্টমেন্টের সাথে তার ইনভলভমেন্টটা খুবই ডিপ। তো আমরা যেটা আসলে ওনার বইতে পাই, জঙ্গিবাদের লক্ষণ হিসেবে উনি ধার্মিকতাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং এই জিনিসটাকে উনি একাডেমিকভাবে বইতে, ওনার লেখনীতে সব জায়গায় উনি তুলে ধরার চেষ্টা করেছেন যে জঙ্গিবাদের সাথে আসলে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। যেমন পর্দা করা, নামাজ পড়া, রোজা রাখা এবং ইসলামিক মতবাদ ধারণের চেষ্টা করা, দাড়ি রাখা, এই জিনিসগুলোকে আসলে তারা মৌলবাদ হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। যে বয়ানটা আমরা সবসময় পাই যে মৌলবাদ, এই বয়ানটা আসলে দেখা যাচ্ছে যে ভারতের তৈরি করা একটা মতবাদ। এই মতবাদটা আসলে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে তারা অ্যাক্টিভ ভূমিকা রেখেছে একাডেমিক জায়গা থেকে। আমরা খুবই ক্লোজ ছিলেন, ওনাদের সম্পর্ক খুবই গভীর সম্পর্ক ছিল। তারা বিষয়টা ছিল যে তার ইন্টেলেকচুয়াল পার্টটা এই দুইজন আমাদের জিয়া স্যার, আমাদের নাজমুস সাকিব স্যার, ওনারা খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে ইন্টেলেকচুয়াল পার্টটা। তারা ন্যারেটিভটা নিউজ পেপারে অথবা কোনো টক শোতে অথবা কোনো বাইরে কোনো এক সেমিনারে এটা প্রচার করতে চাইতেন। জঙ্গিবাদ ইস্যুটা, জঙ্গিবাদ কীভাবে ছড়াচ্ছে, জঙ্গিবাদ কীভাবে বিস্তার করতেছে, জঙ্গিবাদের লক্ষণটা কী। আর তারা এটা প্রমাণ করতে চাচ্ছে যে বর্তমান যে গত আমলিক সরকার যে ছিল তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এবং তারাই যদি ক্ষমতা থাকেন তো জঙ্গিবাদটা বাংলাদেশে বিস্তার করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার পরিকল্পনা প্রফেসর জিয়া রহমান ও SBর মনিরুল ইসলামের মাধ্যমে ভালোভাবে প্রতিষ্ঠিত হলেও গত মার্চে জিয়া রহমানের মৃত্যুর পর সেই দায়িত্ব পালন করছেন ওই বিভাগের লেকচারার ও জিয়া রহমানের ঘনিষ্ঠ সহচর সুমাইয়া ইকবাল ও সহকারী প্রফেসর ABM নাজমুস সাকিব। যদিও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই শিক্ষকেরা। প্রশাসনে থাকা এই চক্রের সদস্যরা দাড়ি টুপিকে জঙ্গি ট্যাগ দিয়ে মুসলমানদের ওপর নির্যাতন চালাত। মুসলিম নির্যাতনের ঘটনাকে নতুন প্রজন্মের নিকট জঙ্গি অভিযান হিসেবে বিশ্বাসযোগ্য করতে কাজ করছে সাকিব সুমাইয়ারা। দাড়ি টুপির সাথে জঙ্গির গভীর সম্পর্ক বোঝাতে ক্লাসরুমে মঞ্চ করে প্রদর্শন করা হতো বিভিন্ন নাটক। নাটকের যে অংশের পর শিক্ষার্থীরা হেসে ফেটে পড়ছেন সেটা হাস্যকর কৌতুক নয়। যুবক বয়সে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার সিদ্ধান্তই তাদের কাছে কৌতুক মনে হয়েছে। তাদের মনে হয়েছে নাকি মনে করানো হয়েছে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি এখন জান্নাতের পথে যাচ্ছি।
জান্নাতে চলে যাচ্ছে ইসলাম একটা ছেড়ে গেলে তুই জান্নাতে যাবি তুই পাবি তুই খুনি পুরো নাটক জুড়ে ইসলামী মতবাদকে কৌশলে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। বারবার ইসলামী লেবাস ও মূল্যবোধকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তুই পাপী, তুই খুনি, তুই অভিশপ্ত, নরকেও তোর জায়গা হবে না ভাই। বেহেশতে তোমার সর্বোত্তম জায়গা হবে। তুমি যে কাজটি করছো এই কাজের মধ্য দিয়ে তোমার বেহেশতে সর্বোত্তম জায়গাটি সুনিশ্চিত হয়েছে। তুমি সঠিক 2016 সালে মঞ্চস্থ হওয়া নাটক দেখে বোঝার উপায় নেই শিক্ষাঙ্গনে শেখ হাসিনার রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে জিয়া রহমান ও সুমাইয়া ইকবালেরা কত বছর আগে থেকে শিক্ষার্থীদের মগজ ধোলাই শুরু করেছিল। এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ ছিল, যা এখন প্রকাশ্যে এসেছে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এসব শিক্ষকদের বয়কটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ওই শিক্ষকরা ক্লাস, পরীক্ষা, একাডেমিক কমিটি সহ বিশ্ববিদ্যালয়ের যে কোনো কার্যক্রমে সংশ্লিষ্ট থাকতে পারবে না। শিক্ষার্থীরা এসব দাবির কারণ হিসেবে বাংলা এডিশনকে জানায়, বিশ্ববিদ্যালয়ের ওই দুইজন শিক্ষক গণহত্যা এবং আওয়ামী ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে সরাসরি সমর্থন করায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তারা। জুলাই যে আগস্টের বিপ্লব ছিল, সেখানে তারা সম্পূর্ণভাবে নির্লজ্জভাবে তারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা শিক্ষার্থীদেরকে তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমাদেরকে সন্ত্রাসী পর্যন্ত আখ্যা দিয়েছে। এতেই শেষ নয়, তারা 3 আগস্ট নীল দল যে শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যে রাস্তাতে তারা যে মিটিং করেছিল, সেখানেও অভিযুক্তজন শিক্ষক ABM নাজমুল সাকিব এবং সুমাইয়া ইকবাল সেখানে তারা অংশগ্রহণ করেছিল। জি, আমাদের যৌক্তিক কারণ বলতে আমরা তাদের অনেক আগে থেকে 5ই আগস্টের আগে থেকে বয়কট করেছি, কারণ তারা আমাদের যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে তারা নীল দলের সাপোর্ট করায় এবং তাদের যে আমাদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়ায় আমরা তাদের প্রথমেই বয়কট করেছিলাম। পরবর্তীতে ক্লাস শুরু করার জন্য আমাদের চেয়ারম্যান ম্যাম আমাদের বলে যে তোমরা তোমাদের দাবি দেওয়া নিয়ে আসো। আমরা চেয়ারম্যান ম্যামকে বলি যে আমরা আমাদের কোনো ব্যাচেরই আর কি যারা আছি, আমরা ওনাদের ক্লাস বা তাদের কোনো অংশগ্রহণ আমরা চাই না ডিপার্টমেন্ট থেকে। প্রথম দিকে শিক্ষার্থীরা গণমাধ্যমে কথা না বললেও গত 6 নভেম্বর সুমাইয়া ইকবাল পরীক্ষার হল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। শিক্ষার্থীরা ওই ঘটনার প্রতিবাদে শ্রেণীকক্ষ সহ অপরাধ বিজ্ঞান বিভাগের বিভিন্ন দেয়ালে শিক্ষকদের ছবি সহ বয়কটের পোস্টার টাঙিয়ে দেয়। সুমাইয়া ইকবাল সেদিন বয়কটকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেই পরীক্ষা পরিদর্শনে গিয়েছিল বলে ধারণা করেন শিক্ষার্থীরা। জুলাই বিপ্লব সময়কালীন যখন নীল দল শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছিল, সেই সময় নীল দলের মিটিংয়ে তাদের দুইজনের সক্রিয় অবস্থান ছিল এবং তারা নীল দলের মিটিংয়ে অবস্থান করে শিক্ষার্থীদের বিপক্ষে তাদের একদম ডিরেক্ট বিপক্ষ অবস্থান তারা নিয়েছিল। ডিপার্টমেন্টের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমাদেরকে অভ্যন্তরীণভাবে বয়কট করেছিলাম, অভ্যন্তরীণভাবে যে তারা আমাদের কোনো ক্লাস, পরীক্ষা এবং কোনো একাডেমিক কমিটি তারা কোথাও থাকবে না। আমাদের যে 10ম ব্যাচ 22-23 সেশনের যে একটা এক্সাম চলতেছিল, সেখানে ম্যাম আমাদের ওইখানে চেয়ারম্যান ম্যামের নিষেধ সত্ত্বেও সেখানে যে গার্ড দেয়, তো এই যে সুমাইয়া ইকবাল এখানে দেওয়া আছে, তো সে গার্ড দেয়। পাশাপাশি হচ্ছে আমরা আজকে পোস্টারিং করার কারণ হচ্ছে যে আমরা যে আপনাদের বয়কট করেছি সেটা আপনাদের বুঝতে হবে এবং জানতে হবে। আপনারা যদি ভুলে যান যে আপনারা 1 মাস 2 মাস পর আসতে প্রথমে আমাদের এক্সাম হলে গার্ড দিবেন, পরবর্তীতে আমাদের ক্লাসে আসবেন, সেই চিন্তা আপনাদের করা যাবে না টোটালি। এছাড়াও ছাত্র জনতার আন্দোলন চলাকালে যখন পুলিশ ও ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আবাসিক হল থেকে বের করে দিচ্ছিল, তখন সুমাইয়া ইকবাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচার করেন বিশ্ববিদ্যালয় নিরাপদ আছে। যখন আমাদের এই জুলাই বিপ্লবটা হয়, তখন নীল দলের পক্ষে একটা সেমিনার টাইপের কিছু একটা হয়েছিল এবং ওইখানে সুমাইয়া ইকবাল ম্যাম উপস্থিত ছিলেন। এই কারণে সুমাইয়া ইকবাল ম্যামকে তারা বয়কট করেছে। আরেকটা কারণ আছে, যখন আমাদের এই জুলাই যেদিন আমাদের ক্যাম্পাসে গুলি চালানো হয়, যেদিন ওই যে গায়েবানা জানাজা ছিল এবং জানাজা শেষে হচ্ছে গুলি চালানো হয়, এরপরে ওই দিনই হচ্ছে আমাদের হল বন্ধ করে দেওয়া হলো এবং সবাইকে বলা হলো যে হল থেকে চলে যেতে। ওই দিন যেদিন এই গুলাগুলির মধ্যে স্টুডেন্টদের বের করে দেওয়া হলো হল থেকে, ওই দিন রাতের বেলা সুমাইয়া ম্যাম হচ্ছে একটা লাইভ ভিডিও শেয়ার দিয়েছিলেন ওনার প্রোফাইল থেকে এবং ওইখানে উনি বলেছিলেন যে ক্যাম্পাসে কোনো সমস্যা নাই,
এভরিথিং ইজ কাম এন্ড কুল, আপনারা নিজেরা এসে দেখে যান। শিক্ষার্থীরা জানায় সোমাইয়া ইকবাল রোকেয়া হলের হাউস টিউটর হওয়ায় ছাত্রলীগের হামলায় আটকে পড়া শিক্ষার্থীরা নিজেদের জীবন বাঁচাতে তাকে কল দিলেও তিনি প্রায় 2 ঘন্টা কল রিসিভ করেননি। পরে শিক্ষার্থীরা সোমাইয়া ইকবালের এক বান্ধবীকে দিয়ে কল করিয়ে অনুরোধ করালে তখন তিনি রোকেয়া হলের ছাত্রীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। এছাড়াও আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টে সোমাইয়া ইকবাল নীল দলের মিটিংয়ে অংশগ্রহণ করে আন্দোলনের বিপক্ষে মত দেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত শিক্ষকদের প্ল্যাটফর্ম নীল দলের সমর্থনে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই শিক্ষিকা। অভিযুক্ত আরেকজন শিক্ষক এবিএম নাজমুস সাকিব আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সমর্থন করেছিল। এছাড়া তিনি নীলদল ও ছাত্রলীগের সমর্থনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছিল বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। আমাদের ডিপার্টমেন্টের যে ফর্মার চেয়ারম্যান, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান এবং এবিএম নাজমুস সাকিব, এই দুজনের ইনভলভমেন্ট ছিল আমাদের ভার্সিটির জিয়া হল, যেখানে স্টুডেন্টরা থাকে। নর্মালি ছাত্রলীগের একটা কালচার থাকে হলে যে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা, শিবির ট্যাগ দিয়ে হল থেকে বের করে দেওয়া। আবরার ফাহাদের সাথে যে ইনসিডেন্টটা হয়েছে, আমাদের জিয়া হলে শিবির ট্যাগ দিয়ে এরকম বের করে দিয়েছিল একজনকে, এবং তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে এবিএম নাজমুস সাকিব এবং ডক্টর জিয়া রহমান। আওয়ামী দল ঘেঁষা এসব শিক্ষকদের সার্বিকভাবে বয়কট করলেও তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে সাহস করেনি শিক্ষার্থীরা। এ বিষয়ে বিভাগের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাওয়ার কারণ হিসেবে তারা জানান, ওই শিক্ষকরা দীর্ঘদিন অন্যায় অপরাধের সাথে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যেটি সন্দেহ ও ভয়ের। ইতিপূর্বে শিক্ষকদের বিরুদ্ধে যে যখন কথা বলেছে তাদের পরীক্ষার নম্বর কমিয়ে দেয়া সহ শিবির ট্যাগ দিয়ে হল থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়লে বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হতে পারে। একাডেমিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেয়া সহ ক্লাসরুমে নানান রকম অপমান ও হেনস্থা হওয়ার শঙ্কায় তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন বলে বাংলা এডিশনকে জানান। শিবির ট্যাগ দেওয়ার যে কালচার, সেটা আসলে তারা ক্লাসরুমে একাডেমিক এরিনাতে সব জায়গায় জিনিসটা বিশ্বাসযোগ্য করে তোলে, এবং তাদের সাথে একই সাথে কাজ করে মনিরুল ইসলাম এবং জিয়াউল হাসানের মতো লোকজন, যারা আসলে শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিল, যেটা আমরা জানতে পারি। অভিযুক্ত শিক্ষকদের মতবাদের বিরোধিতা করলে ক্লাসরুমে হেনস্থা করার পাশাপাশি পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায় অনুসন্ধানে। গত বছর সুজায়েদ ভুঁইয়া ও তাহনান মেহজাবিন অধরা নামের দুজন শিক্ষার্থী জিয়া রহমান ও এবিএম নাজমুস সাকিবের বিরুদ্ধে নম্বর কমিয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছিল বলে জানা যায়। তারা মার্কস ম্যানিপুলেশন শিকার হয়েছেন। তারা যদি মনে কর মিড টার্ম পরীক্ষায় 20 মার্কের কোনো একটা এক্সাম হয়, সেই এক্সামে তারা যদি ডিজার্ভ করে মনে করেন 15 থেকে 16 বা 14, তারা ওই পরীক্ষায় ভালো লিখলেও তারা মার্কস ম্যানিপুলেশন শিকার হয়ে তারা মার্ক পায় 2, 3, 4 এরকম। সো এরকম আরও কেস আছে। তো তারা ডিপার্টমেন্টে আরও অনেক ব্যাকলেসের শিকার হয়েছে। এরপরে আমাদের যে ভাইয়াপুরা ফিডব্যাচে তারা এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলাও করেছিলেন। এটা ছিল আমাদের সাবেক ডিপার্টমেন্ট প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্যার, এবিএম নাজমুস সাকিব স্যার। যখন মার্কস নিয়ে চিন্তা করতাম যে আমাদের বয়ানটা যদি আমরা লিখি পরীক্ষার খাতায়, সেখানে আসলে আমাদের বয়ানটা অ্যাকসেপ্ট করা হবে না, এবং তাদের মতবাদের বিরুদ্ধে যদি কোনো কিছু আমরা লিখি, সেখানে আসলে আমাদেরকে মার্কস ম্যানিপুলেশনের শিকার হতে হয়েছে। যেমন আপনি যদি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্টের লেখেন এবং সেখানে একটা অ্যানালাইসিস দেন, সেখানে অবশ্যই তারা জিনিসটাকে সহজভাবে নিবে না। সকল অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত 2 জন শিক্ষকের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও এবিএম নাজমুস সাকিব বাংলা এডিশনকে জানায়, তিনি নীল দলকে সমর্থন করায় ছাত্রছাত্রীরা তাকে বয়কট করেছে। ছাত্ররা বয়কট করেছে কেন, সেটা তো আপনি নিশ্চয়ই ওদের যে নোটিফিকেশনটা সেটা দেখেছেন, তাই না? যে ওরা যেই আমার প্রতি ওদের যে অনুযোগ, অনুযোগটা হচ্ছে যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এবং আমি যেহেতু আমাদের শিক্ষকদের যে সংগঠন রয়েছে এখানে 2টো সংগঠন, নীল দল এবং সাদা দল, আমি যেহেতু নীল দলের সংগঠনের সাথে আছি, সেই কারণে তারা আমার ক্লাসটা বর্জন করতে চেয়েছে। তিনি আন্দোলনের সময় শিক্ষার্থীদের সাথে ছিলেন, কিন্তু অগাস্টে নীল দলের র্যালিতে তার উপস্থিতি দেখে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অনুযোগ করেছে বলে জানান। আমি খুব নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং নিঃসন্দেহে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সময়টাতে আমি শিক্ষার্থীদের পাশে ছিলাম। যাদের যেই ধরনের বিষয়গুলো আমার নজরে এসেছে, সেগুলো আমি দায়িত্বশীল জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি অ্যাড্রেস করেছি,
এখন শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে, আপনি যদি নির্মোহভাবে দেখেন তাহলে হচ্ছে যে নীল দলের র্যালিতে কেন গেলাম। ছাত্রলীগ পুনর্বাসন করতে চাওয়ার প্রশ্নে তিনি বলেন, যে সকল শিক্ষার্থীরা এই ধরনের অভিযোগ করেছে তারা আবেগের বশবর্তী হয়ে করেছেন বলে দাবি করেন। তবে শিক্ষার্থীরা তাকে বয়কট করেছে একজন শিক্ষক হিসেবে, এটা তার জীবনের শিক্ষা বলে আফসোস করেন। আমার যে কর্মপ্লেসে আমি কখনোই কোনো ছাত্রলীগ ছাত্রদল বা কাউকে আলাদা ফেভার দেওয়া এটা না, সবাই আমার কাছে শিক্ষার্থী, যার যে প্রয়োজন। এখন আপনি একজন সাধারণ শিক্ষার্থী, আমি আপনার রাইটটাও ইনশিওর করেছি। আর একজন ধরেন সে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, সেও তো আমার ছাত্র হিসেবে আমার কাছে, সে তো ছাত্রলীগ পরিচয় আমার কাছে আসে নাই ভাই, সে তো আমার ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে আসছে। সেইটা এই যে 16 জুলাই যখন বিশ্ববিদ্যালয় হল বন্ধ করে দিল, সেদিন যখন শিক্ষার্থীরা হলে আন্দোলন করলো, তখন এই যে ছাত্রলীগের যারা আমরা যখন হলের দায়িত্বে ছিলাম, আমরা হলটাকে, আমার হলে তো একটা কাঁচের টুকরা ভাঙে নাই। কিভাবে? কারণ আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়েই এটাকে ম্যানেজ করেছি, তাদের সাথেই একসাথে কাজ করে এই জিনিসটাকে সমাধান করি। কোনো ধরনের দাবেদারি, বায়াসনেস, লেজুর ভিত্তি এই কাজ নাজমুস সাকিব করে না। আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে ছিল উল্লেখ করে বলেন, 3রা আগস্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবিতে অপরাজেয় বাংলার সামনে ছাত্রদের পক্ষে মানববন্ধনে অংশ নিয়েছিলেন তিনি। হ্যাঁ, নীল দলের র্যালি যদি আপনি দেখেন, 3রা আগস্টের যে র্যালিটা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে এই যে শিক্ষার্থীদের উপরে যে আক্রমণ, হ্যাঁ, এবং হত্যা এবং এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের এই র্যালিটা হয়েছে। তবে 3 আগস্ট ছাত্র জনতার রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পতনের এক দফার দাবিতে জীবন দিতে থাকে। সে সময় নীল দলের শিক্ষকদের সরকারের কাছে তদন্তের দাবি বেশ বিতর্কিত বলে দাবি করেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষিকা সুমাইয়া ইকবালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে থাকায় পরে কথা বলবে বলে জানালেও পরবর্তীতে তিনি আর কল রিসিভ করেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি বাংলা এডিশন থেকে বাদল বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন করতে পারবো ভাই, আমার একটু মিটিং এ আছি। টেরোরিজম ইন বাংলাদেশ বইটি জুড়ে রাষ্ট্রধর্ম ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে ইসলাম ধর্মীয় মূল্যবোধকে অবমাননা করা হয়েছে। এই বইটি শিক্ষার আড়ালে একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে রচিত। বইটি 3738 নং পৃষ্ঠায় বলা হয়েছে, প্রকৃতপক্ষে মুজিবের ধর্মনিরপেক্ষতার নীতি এমন একটি রাষ্ট্রের কল্পনা করেছিল যা সমস্ত সম্প্রদায়ের সমতা নিশ্চিত করার জন্য ধর্মের ভিত্তিতে পৃষ্ঠপোষকতা করবে না। কিন্তু 1975 সালে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করা এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি নিরঙ্কুশ আস্থা ও বিশ্বাসের সাথে ধর্মনিরপেক্ষতার প্রতিস্থাপন করা পদক্ষেপ বলে মনে হয়েছে মনিরুলদের কাছে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ যুক্ত করার মাধ্যমে সাম্প্রদায়িকতাকে স্বীকৃতি দেয়া হয়েছে উল্লেখ করে লেখা হয়েছে, গণহত্যায় অংশ নেয়া ষড়যন্ত্রকারী নেতারা ফিরে আসার সবুজ সংকেত পেয়েছিলেন এবং তাদের অনুসারীরা আবারও একটি অসাম্প্রদায়িক জাতির বিরুদ্ধে কাজ করা ও দলগুলোর উত্থান সংগঠিত হওয়ার জন্য মুক্ত হয়েছিল। বইটিতে ইসলাম বিদ্বেষী সুমাইয়া ইকবাল এবং তার সহযোগীদের বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ বিদ্যার শৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে। তারাই একদিন শান্তির কর্ণধার হবে ধারণা করা হয়েছে, কারণ ইসলাম বিদ্বেষী এই শিক্ষকরা শ্রেণীকক্ষে বোরকা না দেখলে খুশি হন। প্রজন্মকে প্রগতিশীলতার নামে বেহায়াপনাকে প্রতিষ্ঠিত করতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। ডিপার্টমেন্টের গত 11তম অ্যানিভার্সারি বা 11তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার প্রভিসি শিক্ষা ছিলেন আব্দুস সামাদ। তো আব্দুস সামাদকে ইনভাইট করা হয়। ওনার সঙ্গে জিয়া স্যারের বেশ ভালো একটা সম্পর্ক সবসময় ছিল, উনি সম্ভবত বাংলা ডিপার্টমেন্টের। তো আব্দুস সামাদ এসে তার বক্তব্যে বলেন যে আমার খুব দেখে ভালো লাগতেছে যেখানে বোরখা টোরখা পরা কেউ নাই, এখানে বোরখা পরা কেউ নাই, সবাই হয়তো প্রগতিশীল হয়ে গেছে। এই ব্যাপারটা আমার দেখে খুবই ভালো লাগতেছে যে পিঠায় পড়া বা পশ্চাৎপদ কেউ নাই। এছাড়া বইটি জুড়েই দাড়ি টুপি আর নামাজি লোকদের জঙ্গি বলে শিক্ষার্থীদের মাঝে পরিচিত করানো হয়েছে। দাড়ি টুপিওয়ালাদের সমাগমকে জঙ্গি তৎপরতার শনাক্তের উপায় হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে কৌশলে মসজিদে নামাজ আদায় ও ওয়াজ মাহফিলকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, যার ফলও মুসলমানরা ভোগ করেছে বিগত কয়েক বছরে। ওয়াজ মাহফিলে তথাকথিত প্রগতিশীলেরা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের বিকৃতভাবে উপস্থাপন করে সুমাইয়া সাকিবরা কৌশলে শাহবাগীদের আরও শক্তিশালী করতে কাজ করেছে। পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে সুমাইয়া ইকবাল, নাজমুস সাকিব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডজন খানেক শিক্ষক।
প্রিয় দর্শক, সমাজ শিক্ষা ও সংস্কৃতিতে জেঁকে বসা এমন অনিয়ম ও কুশিক্ষার বিরুদ্ধে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আপনার চারপাশে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি বা অন্যায়ের তথ্য সরবরাহ করুন টিম ক্রাইম এডিশনকে। আমরা সত্যের গভীরে গিয়ে তুলে আনব প্রতিটা দিক। প্রিয় দর্শক, বাংলা এডিশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদেরকে ইমেইল করুন crime@banglaedition.com এই ঠিকানায়। ক্রাইম এডিশন তুলে ধরবে আপনার কথা আপনার মতো করেই। আল্লাহ হাফেজ।